বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী যখন যানজটে আটকে থাকছেন 30 মিনিট, এটাকে আমরা সাধারণ জনগণ খুব ভালোভাবে গ্রহণ করছি। যিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তার 1 সেকেন্ড সময় অতীব গুরুত্বপূর্ণ। সেখানে আমাদের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান যদি 30 মিনিট যানজটে কাটান, তাহলে এটি হবে প্রধানমন্ত্রী হিসেবে সময়ের অপচয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যে যেখান থেকে এই আলোচনাটি দেখছেন সকলকে জানাচ্ছি বিশ্ব আলাপনের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, গত 12 ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল এবং এই নির্বাচনে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। এত ভূমিধস জয়ের পরেও বিএনপির প্রধান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কিছু উদ্যোগ নানাভাবে প্রশংসিত হচ্ছে। আমরা আজ আলোচনা করার চেষ্টা করব প্রধানমন্ত্রী তারেক রহমানের কিছু ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ সমূহ। প্রধানমন্ত্রী তারেক রহমান তার দলের বিজয় অর্জন নিশ্চিত হওয়ার পর তিনি ঘোষণা দেন কেউ যেন কোনো আনন্দ মিছিল না করে, এবং এই তার পরের দিনই ছিল শুক্রবার, এবং তিনি বলেন মিছিল বা বিজয় র্যালির পরিবর্তে জুম্মার নামাজের পরে দোয়া মাহফিল করা হবে এবং শুকরানা মোনাজাত করা হবে। আমরা দেখি তার এই উদ্যোগটি একটু প্রশংসনীয়, কারণ বাংলাদেশের নির্বাচন পরবর্তী সময়ে বিজয় প্রার্থীর সমর্থকরা যখন বিজয় মিছিল করে বা আনন্দ র্যালি করে, এখান থেকে নানান ধরনের দাঙ্গা হাঙ্গামা ছড়িয়ে পড়ে, যেখানে সাধারণ জনগণ থেকে নানান মানুষজন আহত এবং হতাহত হওয়ার ঘটনা লক্ষ্য করা যায়। তুলনামূলকভাবে এবার এটা অনেক কম ছিল। এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনেকেই তার প্রশংসা করেছেন। তারেক রহমান তিনি বিজয় অর্জন নিশ্চিত হওয়ার পর সংসদে প্রতিনিধিত্বকারী প্রধান 2টি রাজনৈতিক দলের নেতাদের বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন। এটি একটি বিরল ঘটনা, কারণ বাংলাদেশের রাজনীতিতে দেখা যায় একটি রাজনৈতিক দল জয়লাভের পর তারা পরাজিত রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর নানাভাবে হেনস্থা করেন। বিপরীতে আমরা এবার যেটা দেখেছি যে জাতীয় সংসদের 2য় সর্বোচ্চ আসন পাওয়া বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন তারেক রহমান 15 ফেব্রুয়ারি 2026, এবং আবার অপর যে 3য় আসন পাওয়া সংসদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাড়িতে গিয়েও তারেক রহমান সাক্ষাৎ করেন। এতে করে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ডাইমেনশন তৈরি হয়েছে এবং একটি রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়েছে। তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করার পর তিনি বিভিন্ন দলকে নিয়ে সরকার গঠন করেছেন। বিশেষ করে বিএনপি যখন যুগপৎ আন্দোলন করছিল বিগত ফ্যাসিবাদ সরকারের সময়ে, তখন তারা প্রতিশ্রুতি দিয়েছিল তাদের সাথে আন্দোলনরত দলগুলোকে নিয়ে তারা একটি সরকার গঠন করবেন। বিএনপি ভূমিধস জয়ের পরেও, ভূমিধস জয়টা আমি এই জন্য বলছি যে তারা ইতিমধ্যেই 209টি আসনে জয়লাভ করেছেন, যেটি আমাদের জাতীয় সংসদের প্রায় 2/3 আসন। এটি জয়লাভের পরেও তারা এককভাবে সরকার গঠন না করে তাদের সাথে আন্দোলন করা আরও তারা কয়েকটি দলকে নিয়ে সরকার গঠন করেছেন। কারণ বিএনপির বর্তমান যে মন্ত্রিসভা রয়েছে, এখানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি তিনি দায়িত্ব পালন করছেন। অর্থাৎ তারেক রহমান যে বিভিন্ন দলগুলো নিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠন করেছেন, তার এই উদ্যোগটি রাজনৈতিক মহলে প্রশংসিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাধারণ চলাফেরাও সাধারণ মানুষজনকে যেমন আকৃষ্ট করেছে, ঠিক তেমনিভাবে আমাদের দেশের বিভিন্ন মহলে সেটা প্রশংসিত হচ্ছেন। প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান যখন তার গুলশানের কার্যালয়ে ফিরছিলেন, ঠিক পথের মধ্যে তেজগাঁওতে যানজটে তার গাড়ি আটকে যায় এবং তিনি প্রায় 30 মিনিট সে যানজটে অবস্থান করছিলেন। এই যে একটা আপনার প্রধানমন্ত্রী যাচ্ছেন, সেখানে যানজট কোনো বিষয় না, কারণ প্রধানমন্ত্রীর যে স্কোয়াড যায় তার সেখানে আপনার রাস্তাঘাট সব সময় যানজট মুক্ত করে রাখা হয়। এতে করে সাধারণ জনগণের দুর্ভোগ আরো বেড়ে যায়, কারণ ঢাকা শহরে যানজটের
যানজটের শহর। সেখানে প্রধানমন্ত্রী সাধারণ জনগণের মতোই তার গাড়ি বহর নিয়ে গেলেন এবং তিনি যখন সিগন্যাল পড়লো তখন তিনি সে সিগন্যালে দাঁড়িয়ে গেলেন এবং প্রায় 30 মিনিট যানজটে অবস্থান করলেন। এই যে প্রধানমন্ত্রী হয়েও তিনি যে আপনার যানজটে আটকে থাকলেন, এই যে আটকে থাকার বিষয়টিও মানুষের কাছে একটি প্রশংসনীয় হয়েছেন যে তিনি অতিরিক্ত সুযোগ সুবিধা নিচ্ছেন না, সাধারণ জনগণের মতো করেই তিনি চলাফেরা করছেন। তাছাড়া যদি আমরা দেখি যে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে সাধারণত 13 থেকে 14টি গাড়ি থাকে। তারেক রহমান তিনি দায়িত্ব নেওয়ার পর তার গাড়ি বহরের সংখ্যাটা কমিয়ে দিতে বলেছেন এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে যখন তিনি ব্যবহার করছেন 3 থেকে 4টি গাড়ি। বিপরীতে তারেক রহমান তার গাড়িতে পতাকা বহন করছেন না। এই যে পতাকা বহন করছেন না, এখন বলবে তাহলে তারেক রহমান কি প্রধানমন্ত্রী হিসাবে কখনোই তার গাড়িতে পতাকা বহন করবেন না? না, তিনি এটি স্পষ্ট করে তার যে প্রটোকল বাহিনী রয়েছেন তাদেরকে তিনি জানিয়েছেন যে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথি যদি আগমন ঘটে সেসব অনুষ্ঠানেই তিনি যাওয়ার সময়ে গাড়িতে রাষ্ট্রীয় পতাকা ব্যবহার করবেন, বাকি সময়ে তিনি গাড়িতে রাষ্ট্রীয় পতাকা ব্যবহার করবেন না, অর্থাৎ সাধারণের মতো চলাফেরা করবেন। তাছাড়াও সচিবালয়ে নির্দিষ্ট সময়ে তার উপস্থিতি অন্যান্য আমলা এবং মন্ত্রীদের কাজের প্রতি মনোযোগ বাড়িয়ে দিয়েছেন এবং সময় মতো অফিস চালু হচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে সচিবালয়ে। এতদিন যেটা আমরা দেখে আসছি যে বাংলাদেশে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় মূলত প্রধানমন্ত্রীর কার্যালয় তেজগাঁওতে। এখন যেহেতু একজন প্রধানমন্ত্রী তিনি যদি সচিবালয়ে চলে যান, সেখানে উপস্থিত থাকা সকল মন্ত্রী প্রতিমন্ত্রীদেরকে নিয়ে তিনি সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকটি করতে পারেন। এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা যেটা দেখছি যে তারেক রহমান যানজট নিরসনের জন্য তিনি বললেন যে তিনি সচিবালয়ে যাবেন এবং সচিবালয়ে গিয়ে মন্ত্রিসভার বৈঠক সম্পন্ন করবেন। এটি একটি ভালো উদ্যোগ। এছাড়াও আমরা যেটা দেখেছি যে বিভিন্ন সময় চলাফেরা করার সময় তার পোশাক পরিচ্ছদ এবং বিভিন্ন সময়ে তাকে নিয়ে যে আধিক্যতা করা হয় এর বিপরীতে তিনি অবস্থান গ্রহণ করেছেন। তার এসব ব্যতিক্রমী উদ্যোগ উপর মহল থেকে সাধারণ জনগণ সকলের কাছে প্রশংসিত হচ্ছেন। তবে আমার কিছু পর্যবেক্ষণ রয়েছে এটা নিয়ে। বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী যখন যানজটে আটকে থাকছেন 30 মিনিট, এটাকে আমরা সাধারণ জনগণ খুব ভালোভাবে গ্রহণ করছি যে তিনিও বিদেশি রাষ্ট্র নেতাদের মতন সাধারণভাবে চলাফেরা করছেন। কিন্তু আমার একটি প্রশ্ন হচ্ছে যে বিদেশি কোনো রাষ্ট্রনেতা কখনো যানজটে আটকে থাকেন না। যিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তার 1 সেকেন্ড সময় অতীব গুরুত্বপূর্ণ। সেখানে আমাদের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান যদি 30 মিনিট যানজটে কাটান তাহলে এটি হবে প্রধানমন্ত্রী হিসেবে সময়ের অপচয়। আমি যেটি প্রত্যাশা করব প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে, তিনি যানজটের যে দুর্ভোগ এটা নিশ্চয় তিনি বুঝেছেন কি দুর্ভোগটা সাধারণ জনগণকে পোহাতে হয়। তিনি ঢাকা শহর থেকে এবং বাংলাদেশের অন্যান্য বড় বড় শহর থেকে যানজট নিরসনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং ক্রমান্বয়ে এই যানজট থেকে তিনি ঢাকা শহর সহ সমগ্র বাংলাদেশকে মুক্ত দিবেন। তাছাড়া অন্যান্য যে পদক্ষেপগুলো রয়েছে তার এগুলো প্রশংসনীয়। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার একটি বিশেষ থাকবে যে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে তার রাজনৈতিক দলের বিভিন্ন নেতা কর্মীদের যে উশৃঙ্খল আচরণ আমরা দেখছি, বিশেষ করে বিভিন্ন স্থানে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ পাওয়া যাচ্ছে, এটা নিরসনের জন্য এবং এটা একেবারে দূর করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাছাড়াও আমরা যেটা দেখেছি গত 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া 2 যেটা সরাইল আসন, সেখানেও আপনার স্বতন্ত্র প্রার্থীকে ফুল দিতে বাধাপ্রাপ্ত করা হয়েছে বা বিভিন্ন স্থানে বিরোধী দলে যারা সংসদ সদস্য রয়েছেন তাদেরকেও বিভিন্ন কাজে বাধা দেওয়া হচ্ছেন প্রশাসন থেকে এবং বিএনপি নেতাকর্মীদের থেকে। তারেক রহমানকে এটা স্পষ্ট করতে হবে এটি নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং কোনো জায়গাতে দলীয় প্রভাব থাকবে না। তিনি এটি স্পষ্ট যখন বলেছেন, আমরা তার কার্যকারিতা দেখতে চাই। আমরা তারেক রহমানের হাত ধরে এবং তার যে বলা নতুন একটি বাংলাদেশ গঠিত হবে এটি আমরা দেখতে চাই। এই সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে এবং কিভাবে তারা বাস্তবায়ন করছেন এগুলোকে আমরা বিশ্ব আলাপনের রিসার্চ টিম খুবই অজডক ভাবে আমরা দেখছি এবং এগুলো নিয়ে আমাদের পর্যবেক্ষণ নিয়মিত আপনাদের সামনে আমরা তুলে ধরব। আপনারা যদি সরকারের বিভিন্ন কার্যক্রমের
আলোচনা, সমালোচনা এবং কি করতে হবে এগুলো যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমাদের এই পেজটি লাইক দিবেন এই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।